নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। নিশ্চয়ই তোমরা ঝাড়খণ্ডের শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন যে পোস্টগুলো আছে তোমরা ফেসবুক বা ইউটিউব সমস্ত জায়গাতেই লক্ষ্য করেছো এবং সবখানেই একই কথা বলা হচ্ছে যে 40,000 ভ্যাকেন্সি রয়েছে এবং এই 40,000 ভ্যাকেন্সির মধ্যে অনেক সুযোগ রয়েছে, সব জায়গাতে তোমরা দেখছো। কিন্তু ইন ডিটেল কোথাও কিন্তু ভিডিও পাচ্ছ না। অবশ্যই যোগ্যতা দেখাচ্ছে কোচিং সেন্টারের পরিপ্রেক্ষিতে, কোচিং সেন্টারগুলো তাদের ভিত্তিতে যোগ্যতাগুলোকে দেখাচ্ছে যেন সবাই অ্যাপ্লাই করার বিষয়টাকে তারা শো করাচ্ছে। কিন্তু আমরা একটু এর ভেতরে গিয়ে কি পড়তে হবে কি না পড়তে হবে এগুলোর থেকেও বড় যেটা বিষয় সেটা হচ্ছে আদৌ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের রয়েছি তাদের সেখানে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে কিনা। ঠিক, এটা একটা বিষয় যেটা আমরা দেখব। আমাদের যে নোটিফিকেশনটি এসেছে সেই নোটিফিকেশনের সার্বিক বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব, এক্স্যাক্টলি বলেছেটা কি। আর যেটা 2024 সালে এটার এই যে পরীক্ষার একটা ফর্ম ফিল আপ হয়েছিল, তারপর একটা বিকৃত ধরনের একটা সিলেবাস দিয়েছিল, ওই সিলেবাসটাকে পার করে এসে নতুন কোনো সিলেবাস এখন দিয়েছে কিনা সেটা। নয়তো দেখো, স্বাভাবিক আমরা ওয়েস্ট বেঙ্গলে যেহেতু থাকি, তো এখানের আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি এখানকার পয়েন্ট অফ ভিউতে দিচ্ছি বা সেন্ট্রাল গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউতে দিচ্ছি। তো যখন আমরা ঝাড়খণ্ডে পার্টিকুলার অন্য একটা স্টেটের পরীক্ষা দেবো তার পয়েন্ট অফ ভিউতে তারা কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে সাজিয়েছে সেইটার উপরে বেস করেই তোমাদের পরীক্ষাটা দিতে হবে। তো সার্বিক বিষয়গুলো একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যেই, ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে সবটা জেনে নেবে এবং তারপরে তুমি নিজে ডিসাইড করতে পারবে যে এখানে অ্যাপ্লাই করা তোমার জন্য যথোপযুক্ত কিনা, বা এই যে পরীক্ষাটি আছে এটার জন্য যে শ্রমটা করবে সেটা একদম সঠিক পর্যায়ে যাবে কিনা। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের 2024 সালে কিন্তু এখানে একবার এখানে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে? কিন্তু কোনো কারণবশত তোমরা সবাই জানো ঝাড়খণ্ডেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মতনই অবস্থা, প্রায় তুলনামূলক বলতে পারি। সেখানে 10 বছর ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না, বা 10 বছর ধরে আইনি জটিলতার মধ্যে সম্পূর্ণটা রয়েছে। এবার সেক্ষেত্রে নতুনভাবে করার একটা প্রক্রিয়া এখানে কিন্তু শুরু হয়েছে। তো তাকে কেন্দ্র করেই এই অনলাইনের কিন্তু আবেদন শুরু হচ্ছে 21/4/2026 থেকে 21/5/2026 পর্যন্ত। এই সময়কালে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এটা প্রায় তোমরা জেনেছো। কিন্তু যেটা জানোনি সেটা হচ্ছে পূর্ববর্তী যেটা বিজ্ঞপ্তি আছে, অনেকেই দেখেছো, অনেকেই দেখলাম আমি ইউটিউবে, অনেকেই কমেন্ট করেছো যে পূর্ববর্তী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল স্যার, সেখানে তো আবেদনকারীর জন্য বিশেষ সেখানে যে সেই অনুসারে যে নির্দেশটা রয়েছে সেটা কি রয়েছে। তো পূর্বে যারা অ্যাপ্লাই করেছিল 2026-এ, 24-এ আর কি, 2026-এ তো এবার পরীক্ষা হবে, 24-এ যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে নতুনভাবে টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে না। তবে হ্যাঁ, তাদের যে অ্যাপ্লিকেশন আইডি আছে, পাসওয়ার্ড আছে, সেগুলোকে দিয়ে পুনরায় তাদেরকে বা আবেদনের জাস্ট কিছু চেঞ্জ করতে হবে, যেমন ভাষা আর হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 এটাকে নির্বাচন করে পোর্টালে তথ্যটাকে জাস্ট আপডেট করতে হবে। কোনো প্রকার ফি দিতে হবে না, কোনো কিছু থাকবে না। হয়তো বা তোমার ফটো সিগনেচার আবার আপলোড করতে হতে পারে, তো যেহেতু 2 বছর আগের ঘটনা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সেটাই হয়তো বা লাগবে। কিন্তু ওই যে 1500 টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করেছিলে সেটার কিন্তু আলাদা কোনো ফি তোমাদের দিতে হবে না, ঠিক? এটা এক বেসিক ক্রাইটেরিয়া কি, ভারতের নাগরিক হতে হবে। আর এখানে কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া খুব ভালোভাবে উল্লেখ করে দিয়েছে, কোনো প্রকার ফৌজিদারি মামলায় যদি কেউ যুক্ত থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এটা একটা কিন্তু খুব ম্যান্ডেটরি জায়গা। দেখবে আমি এখানে তো ডিটেলসগুলোকে নিয়ে বানিয়েছি, তোমরা যখন মেইন যে নোটিশটি আছে সেটা দেখবে, সেখানে জানানো হয়েছে। আর এটা স্বাভাবিক, আমরা স্টুডেন্ট, এটা আমাদের থাকা উচিত নয়। এবার শিক্ষাগত যদি যোগ্যতা দেখি, স্বাভাবিক যারা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটো সেকশনের পরীক্ষা হবে, প্রাথমিক হবে আর হচ্ছে উচ্চ প্রাথমিক হবে। প্রাথমিক সেকশনের যেটা রয়েছে সেখানে বেসিক্যালি আমরা দেখব যারা ডিএলএড যাদের আছে তারাই বসতে পারবে, আর যারা উচ্চ প্রাথমিক যেটা আছে সেটা ডিএলএড এবং তার সাথে সাথে বিএড যাদের করা আছে, বা ইন্টিগ্রেটেড যে 4 বছরের কোর্স সেটা যদি কারো করার থাকে তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর সেখানে আমাদের যে ছাড়টা দেওয়া আছে 5%-এর নাম্বারের মধ্যে কিন্তু SC ST OBC এদের ছাড় রয়েছে। এবার আমরা যারা আলাদা স্টেটের রয়েছি তারা কি এই ছাড়টা পাবো? না, আমরা পাবো না। কারণটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে জেনারেল হিসাবেই, ঠিক আছে? বা জেনারেল হিসাবেই কিন্তু ওখানে আমরা পরিগণিত হব। এবার যে টেটের যে আগের পরীক্ষা হয়েছিল, এটা ঝাড়খণ্ডের যারা ইনিশিয়ালি আগে পরীক্ষা দিয়েছিল তাদের প্রেক্ষিতে, ওই যে বলছিলাম যে ওখানেও কেস চলছে, তার জন্য ওই আগে যেটা পরীক্ষা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু বলা হয়েছে যে আগে যদি কেউ পরীক্ষায় বসে থাকে
আপার প্রাইমারি বা প্রাইমারির টেটে, তাহলে সেই ক্ষেত্রে তার নাম্বারকে উন্নত করবার জন্য, ইমপ্রুভ করবার জন্য সে একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অসুবিধে নেই তাতে। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। ঠিক আছে, যারা যারা প্যারা টিচার রয়েছে তাদের 58 বছর বয়স পর্যন্ত বৈধতা রয়েছে। অবশ্যই এটা শুধুমাত্র ঝাড়খণ্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তুমি বাইরের স্টেট থেকে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাও, কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। আর ন্যূনতম বয়স রাখা হয়েছে হচ্ছে 21 বছর। 21 বছর ন্যূনতম বয়স থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষার সময়কাল যদি দেখি আমরা, 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। প্রাইমারি লেভেলেরও 2 ঘন্টা 30 মিনিট, আর আপার প্রাইমারি লেভেলেরও 2 ঘন্টা 30 মিনিট। অবশ্যই যারা কিনা পিডাব্লিউডি ক্যাটাগরি রয়েছে তাদের আলাদা একটা ব্যবস্থা রয়েছে, এক্সট্রা একটা সময় তারা পাবে। এবার যদি আমরা সিলেবাসের ধরনটাকে দেখি, দেখো এটা হচ্ছে বেসিক্যালি এই সিলেবাসটাকে লক্ষ্য করো, এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে আপার প্রাইমারি। তো এখানেও 150 নম্বরের পরীক্ষা, এখানেও কিন্তু 150 নম্বরেরই পরীক্ষা। তো এখানে আমাদের শিশু বিকাশ ও মনস্তত্ত্ব যেটা আছে 30, তারপরে ভাষা ল্যাঙ্গুয়েজ 1 যেটা তোমরা সিলেক্ট করবে সেটাতে 30, তারপরে ল্যাঙ্গুয়েজ 2 যেটা সিলেক্ট করবে সেটাতে 30, তারপর এখানে গণিতে থাকছে 30, আর এখানে পরিবেশ অধ্যয়নে থাকছে হচ্ছে 30। তো টোটাল এখানে 150 নম্বরের পরীক্ষা কিন্তু এভাবে সাজানো হয়েছে। আপার প্রাইমারিটা যদি দেখি 6 থেকে 8 ক্লাসের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব 30, একটা ভালো বিষয় আছে এখানে। তোমরা যখন ডিটেলসে তোমাদের আমি সিলেবাসটাকে দেখাবো তখন বুঝতে পারবে। এখানে না 15 নম্বরের বেস আসবে, বেস কোশ্চেন আসবে, আর 15 নম্বরের আসবে হচ্ছে মূলত প্যাডাগজি। খুবই ভালো কনসেপ্ট একটা। তো সেমভাবে ভাষা তোমার 1-এর ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে, আবার ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে সেমভাবে অ্যাপ্লিকেবল। 15 নম্বরের বেস কোশ্চেন আসবে আর 15 নম্বরে আসবে প্যাডাগজি, এইভাবে নির্ধারিত থাকবে। যাদের সায়েন্স রয়েছে তাদের জন্য আলাদাভাবে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, যাদের আর্টস রয়েছে তারা 50 নম্বরের পরীক্ষা দেবে। ওখানেও কিন্তু ভাগ ভাগ করে প্যাডাগজির কোশ্চেন রাখা হবে। এটা যেটা বোঝার এখানে দরকার রয়েছে সেটা হচ্ছে যে, তাহলে এখানে যদি নম্বরের গঠনটাকে দেখি, তাহলে এখানে দেখো আমাদের এখানে কিন্তু এই যে দেখো 10 নম্বরের একটা সেকশন রয়েছে, 10-এর একটা সেকশন রয়েছে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কম্পিউটারের, দেখো উল্লেখ করে দিয়েছে কম্পিউটার কি সামান্য জানকারি। তো কম্পিউটারের যে ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ আইসিটি থেকে প্রশ্ন এখানে কিন্তু আসবে। এবার তোমরা হয়তো লক্ষ্য করছো এখনকার দিনের সেন্ট্রাল গভর্নমেন্টের জব বলো বা যে কোনো স্টেট গভর্নমেন্টের জব বলো, সব জায়গাতে কিন্তু আইসিটির রিকোয়ারমেন্ট হচ্ছে। তো এখানে দেখো আইসিটির কিন্তু এখানে চেষ্টা চলছে, মানে আইসিটি থেকে কোশ্চেন দেওয়ারও এখানে কিন্তু চেষ্টা চলছে। সেখানে তোমার যারা গণিতের থাকবে তাদেরকেও 10 নম্বরের কোশ্চেন এখানে সলভ করতে হবে, আবার যারা সমাজ বিজ্ঞানের থাকবে বা সোশ্যাল স্টাডিজের থাকবে তাদের কেউ কিন্তু 10 নম্বরের আইসিটির কোশ্চেনকে এখানে ফেস করতে হবে। অর্থাৎ টোটাল এখানে 150 নম্বরের কোশ্চেন এভাবে ভাগ করা হয়েছে, যেটা আমাদের স্টেটের আবার প্রাইমারি টেটে কিন্তু ওইভাবে ভাগ নেই। ঠিক আছে, আলাদাভাবে কিন্তু আইসিটির দেওয়া নেই। তো সেই জায়গাটা এখানে কিন্তু রয়েছে। বোঝা গেল? প্যাটার্নটা বুঝতে পারলে বেশ। এবার কারো যদি এই প্যাটার্ন নিয়ে প্রশ্ন থাকে, আইসিটি নিয়ে যদি প্রশ্ন থাকে যে কী ধরনের প্রশ্ন হবে বা কি, আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো, কোন বিষয়গুলো পড়তে হবে কোনগুলো নয়। ঠিক আছে, দরকার পড়লে সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো আইসিটিকে কেন্দ্র করে। দেখো আইসিটিতে কী পড়তে হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে, তবে হ্যাঁ সেগুলোর থেকেও বাইরেও প্রশ্ন আসতে পারে। তো সেটার জন্য আমাদের কিছু অ্যাব্রিভিয়েশন, কিছু আমাদের টার্মিনোলজি, এগুলোকে একটু মাথায় রাখতে হবে। তো সেগুলো খুব একটা বেশি কঠিন আসবে না, বেসিক থেকেই আসবে, যেহেতু বলেই দিয়েছে কম্পিউটার কি সামান্য জানকারি। তো এটার জন্য 10 নম্বর ধার্য করা থাকবে। এবার যারা 10 নম্বরটাকে একটু অ্যাভয়েড করবে, যারা ভাববে এই 10 নম্বরে কী আর প্রভাব পড়বে, তারা তাদের একটু বলে রাখি 10 নম্বরে অনেক প্রভাব পড়তে পারে। ঠিক আছে, বেশ। এবার ভাষা যদি দেখি, প্রশ্নপত্র কি থাকবে, মাধ্যম প্রশ্নপত্র থাকবে হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই থাকবে। ঠিক আছে, যারা ভাবছো যে বাংলায় পাবে, হ্যাঁ বাংলায় যেটা তুমি ভাষা ল্যাঙ্গুয়েজ 1 যখন সিলেক্ট করবে, যেটা তোমার প্রথম ল্যাঙ্গুয়েজ থাকবে সেটাতে বাংলাতে পাবে, অবশ্যই ওটা তো ভাষার পেপার, মানে বাংলা থাকবে, কিন্তু বাকি কোশ্চেনগুলো এগুলো কিন্তু হিন্দি আর ইংরেজিতে থাকবে। ঠিক আছে, অন্যান্য বিষয়ে মানে অন্যান্য ভাষা বিষয়ে প্রশ্নপত্র সংশ্লিষ্ট ভাষাতেই থাকবে। যেমন আমরা যদি বাংলা সিলেক্ট করি ল্যাঙ্গুয়েজ 1, তাহলে বাংলাতেই পাবো। তো এইরকমভাবে থাকবে। ঠিক, প্রার্থীদের কাছে সংশ্লিষ্ট ভাষা এবং তাদের ব্যাকরণ সম্পর্কে জ্ঞান থাকার এবং সেই ভাষা শুদ্ধভাবে নিজেকে ব্যক্ত করতে পারার আশা করাবে। অর্থাৎ সেই ভাষায় যে ভাষাটা সিলেক্ট করবে তোমরা, সেটা যেন তুমি ব্যক্ত করতে পারো, স্বাভাবিক, এটা আমরা করতেই পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ডিফাইন করা আছে। ওকে, এরপরে যদি আমরা দেখি কত নম্বর পেলে তুমি পাস করতে পারবে। 1,
যারা জেনারেল, আমরা তো জেনারেল হিসাবেই পরীক্ষা ফর্ম ফিল আপ করবো, স্বাভাবিক, এটা তোমরাও বোঝো। কারণটা হচ্ছে আমরা আদার স্টেট থেকে করছি, তাহলে আমাদের স্বাভাবিক সেখানে জেনারেল হিসাবেই আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো জেনারেলদের 60% মিনিমাম দরকার হবে, 60% তোমাকে সেখানে ফিল করে আসতে হবে। 150 ফি 60% কত হচ্ছে, ওই 90-র উপরে, ঠিক। তারপরে অনগ্রসর শ্রেণী যারা ওবিসি আছে তারা 55%, এবং তপশিলি জাতি এসসি, তারপরে এসটি, পিভিজিটি, পিডাব্লিউডি, এদের 52% হলেই তারা কোয়ালিফাই করে যাবে। এবার এই দুটো কিন্তু ঝাড়খণ্ডের জন্য অ্যাপ্লিকেবল, মানে আমরা যেহেতু আলাদা স্টেট থেকে যাচ্ছি, আমরা সবাই আমাদের যদি এসসি এসটি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা প্রেরিত কোনো আমাদের সার্টিফিকেট থাকে, তবু কিন্তু আমরা সেখানে জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপ আমাদের করতে হবে, ঠিক আছে। তো অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, কোনো যেমন অনেকেরই একটা কনফিউশন থাকছিল যে নেগেটিভ মার্ক আছে কিনা, কিন্তু একদম সেখানে নোটিশে উল্লেখ করে দেওয়া হয়েছে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, কোনোভাবে নেগেটিভ মার্ক গণ্য করা হবে না, ঠিক। অর্থাৎ তোমার মতো করে তুমি এটা করতে পারবে। কালি নিয়ম, তো প্রতিটি প্রশ্নের উত্তর বৃত্ত আকারে সম্পূর্ণ কালো বা নীল কালি দিয়েই তোমাকে করতে হবে। ওমেয়ারের সাথে কোনো কারচুপি বা ভুল তথ্য দেওয়া বা ভুল ওমেয়ার ব্যবহার করলে প্রার্থীদের আবেদন বাতিল করে দেওয়া হবে। একদম কড়া নির্দেশিকা দেখবে জারি করে দিয়েছে, ফলাফল প্রকাশের ওমেয়ারের পুনর্মূল্যায়ন বা পুনরায় পরীক্ষা করা হবে না, এবং এই বিষয়ে কোনো আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ ফলাফল বের হয়ে যাওয়ার পরে তুমি যদি চাও যে পুনরায় তোমার রিঅ্যাভলিউশন করা হোক ওমেয়ার, এটা বলেই দিয়েছি, এটা করা হবে না। ওকে, বেশ, এবার আসি কার কত টাকা লাগছে। তো প্রথমত যারা জেনারেল তাদের লাগছে প্রাথমিক স্তরে লাগছে 1300, আর উচ্চ প্রাথমিক স্তরে লাগছে 1300, আর যদি দুটোতেই একসাথে ফর্ম ফিল আপ করো তাহলে 1500, যেমন 2024-এ যেভাবে যে নিয়মটা ছিল আর কি। ওকে, তারপরে তপশিলি জাতি এসসি তাদের 700, আর দুটো করতে করলে 800, তারপরে এসটি, এটা তো আমাদের জানার দরকার নেই, কারণ খুবই সিম্পল, কারণ এগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা হাইলি অ্যাপ্লাই করতে পারবো এই যে জেনারেলটাতে। ওকে, আর কোনোভাবেই কিন্তু তুমি আর রিফান্ড পাবে না, ফি যদি একবার জমা করে দাও তারপর কিন্তু ওটা রিফান্ড পাওয়ার কোনো জায়গা নেই, এখানে উল্লেখ করে দিয়েছে। এবার অনলাইনে যখন আবেদন করবে একদম সঠিকভাবে ত্রুটিমুক্তভাবে পূরণ করতে হবে, কারণ অ্যাডমিট কার্ড কিন্তু ওই তোমার অনলাইনে যা তুমি ফর্মটাকে ভরেছো তার ভিত্তিতেই কিন্তু সামনে আসবে। অনলাইনে ফর্ম জমা দেওয়ার পর ফলাফল প্রকাশের পর কোনো ধরনের সংশোধন আবেদন স্বীকার করা যাবে না, ঠিক আছে। যদি ফলাফল প্রকাশ হয়ে যাচ্ছে তারপরে তুমি যদি চাইছো যে সংশোধন করব, আমার একটা ভুল হয়ে গেছে, হবে না, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর অ্যাডমিট কার্ড, ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং পরীক্ষার তারিখ প্রকাশ করে দেওয়া হবে, সেটা পরের বিষয়। আর তথ্য যাচাইকরণ কি হবে, আবেদনপত্র দেওয়ার তথ্যের সত্যতা নিয়োগের সময় যাচাই করা হবে, অর্থাৎ যখন তুমি জব পাবে তখন সেক্ষেত্রে যাচাই করা হবে। সেখানে যদি দেখা যাচ্ছে যে তুমি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে পরীক্ষায় পাশ করে গেছো, তখনও কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তো আর সকল সফল প্রার্থীদের সার্টিফিকেটের বৈধতা তাদের শিক্ষাগত এবং প্রশিক্ষণগত ডিগ্রি সত্যতার উপরে নির্ভর করবে। চাকরির গ্যারান্টি কিন্তু এই টেট পাশ করার মাধ্যমে দিচ্ছে না, বলছে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই সহকারী আচার্য বা বিশেষ শিক্ষা সহকারী আচার্য পদে নিয়োগের দাবি অধিকার নয়, এটি শুধুমাত্র একটি যোগ্যতা যাচাই পরীক্ষা, যেটা নর্মালি হয়ে থাকে, যেমন আমাদের স্টেটে টেট পরীক্ষা হয়ে থাকে, ওখানেও সেম টেট পরীক্ষা আছে। এখানে কিন্তু দেখবে নোটিশে উল্লেখ করে দিয়েছে যে কোনো প্রকার কিন্তু চাকরির গ্যারান্টি দেওয়া হচ্ছে না যে তুমি এটা মানে পরীক্ষা উত্তীর্ণ হলেই তোমাকে সাথে সাথে চাকরি ধরিয়ে দেবে, ঠিক আছে। তো সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট থেকে আমাদের নির্ধারিতভাবে সেগুলোকে দেখে নিতে হবে। এই হলো টোটাল ঝাড়খণ্ডের A to Z, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম। এবার আসি তোমাদের কিছু কথায়। প্রথমত হচ্ছে আমাদের কি অ্যাপ্লাই করা উচিত, আমাদের বাঙালিদের যারা আমরা বাংলা ভাষায় কথা বলি তাদেরকে অ্যাপ্লাই করা উচিত অন্য স্টেটের? অবশ্যই উচিত, ঠিক আছে। অ্যাপ্লাই কখনোই করা যাবে না এমনটা বা করবো না এমন ভাবনা মনের মধ্যে আনাও পাপ, কারণ আমাদের স্টেটের যা পরিস্থিতি তোমরা ভালোভাবেই জানো, ভালোভাবেই অবগত আছো। তো সেই ক্ষেত্রে অন্য স্টেটেও পরিস্থিতি খারাপ, কিন্তু তবু সেখান থেকেও যদি কিছুটা অপরচুনিটি আমরা গেইন করতে পারি, তাই না, তো সেটা চেষ্টা করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি বাংলায় কোশ্চেন হবে? না, বাংলায় কোশ্চেন হবে না, বলেই দিয়েছে হিন্দি আর ইংরেজিতে প্রশ্ন হবে, ঠিক আছে। শুধুমাত্র তোমার যে পেপার 1টা আছে, মানে ল্যাঙ্গুয়েজ 1 যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ ভাষা, তুমি যেটা প্রথম ভাষা সিলেক্ট করবে ওটাই মাত্র তোমার নিজস্ব ভাষায় থাকবে, আর একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ধরে নাও ইংলিশ বা যেটাই তুমি চুজ করলে সেটা ওই ভাষায় থাকবে, তারপরে বাকিগুলো ইংরেজি আর হিন্দিতে থাকবে। তাহলে আরেকটি প্রশ্ন এখান থেকে উঠে আসে যে তাহলে হিন্দি ভাষা যদি ঠিকঠাক আমার জানা না থাকে তাহলে কি আমার এই পরীক্ষাতে এগোনো উচিত? অবশ্যই উচিত, কারণটা হচ্ছে ইংলিশ নিশ্চয়ই জানা থাকবে,
কোশ্চেন একই থাকবে, হিন্দিতেও যা জাস্ট অনুবাদ থাকবে, তাই না? ইংলিশের তার হিন্দিতে একটা অনুবাদ করে দেওয়া থাকবে, তো অবশ্যই করা উচিত। তো ল্যাঙ্গুয়েজের ভয়ে, ভাষার ভয়ে যদি তুমি চাইছো যে এটা আমি এগোবো না, সেটা কখনই করা উচিত না। এবার আসি যে স্যার তাহলে প্রিপারেশনটা নেবো তো নেবো কীভাবে? এখানে কারা কারা আছো যারা আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও তো, একটু জানাও। আমি এখন সরাসরি লাইভে তোমাদের সাথে কথা বলছি, তো একটু আমাকে লিখে জানাও কারা কারা এখানে আপার প্রাইমারি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি সিটেটের প্রিপারেশন যারা নিচ্ছ, একটু আমাকে লিখে জানাও। যদি তুমি আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে প্রায় সমস্ত কাজ হয়ে গেল, ঠিক আছে? কারণটা হচ্ছে সিডিপি তোমার সমস্ত কাজ হয়ে গেছে, সেই জায়গাতে যেইটুকু প্রিপারেশন নিচ্ছ ওই ভিত্তিতে তোমাকে পড়তে হবে। যা ভাষা এক, যেটা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, তুমি এখানে সেই ভিত্তিতে করতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তো তারপরে এখানে থাকবে হচ্ছে ভাষা 2, যেখানে তুমি যেটাই সিলেক্ট করবে, তো যেটা তুমি এখন এখানে যেভাবে পড়ছো সেভাবেই পড়বে। তো এখানে তোমার এই যে সেকশনটা 30, 30, 60, 60 আর 90, 90 তোমার কিন্তু একদম হাতের কাছে, ঠিক আছে? এবার রইল এই অংশটুকু, অর্থাৎ যেখানে তোমার সমাজ বিজ্ঞানের যে শিক্ষকদের জন্য যেটা আছে, এখানে হচ্ছে ইতিহাস ভূগোল। এবার ইতিহাসের ক্ষেত্রে অবশ্যই ঝাড়খণ্ডের ইতিহাসটাকে একটু বেশি ভালো করে পড়তে হবে, ঝাড়খণ্ডের ইতিহাসটাকে। আর ভূগোল, ঝাড়খণ্ডের যে ভৌগোলিক আবেদন আছে সেইগুলোকে ভালোভাবে পড়তে হবে, আর আইসিটিটাকে ভালোভাবে পড়তে হবে। কারণ এই 10 নম্বরের মধ্যে যদি তোমার কোনো কারণে দেখা যায় যে তোমার এখান থেকে শুধুমাত্র 1-2 নম্বরই আসলো, তাহলে তুমি যতই এদিকে ঠিক করো এখানে কিন্তু বলতে পারো পিছিয়ে যাবে, ঠিক আছে? তো কারণ আইসিটির ক্ষেত্রে তুলনামূলকভাবে এর একটা কারণও আছে বটে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আইসিটিকে যেহেতু অতটা এখনও প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তো আইসিটিটা খুব একটা বেশি দেখবে স্টুডেন্টদের বা টিচারদের খুব একটা বেশি জানা নেই। কিন্তু অন্যান্য স্টেটে রয়েছে, তো তারা ওখান থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক, তো আমাদের চেষ্টা করতে হবে এটাকে স্টাডি করার। ওকে, এবার প্রশ্ন আসবে যে তাহলে স্যার কীভাবে মূলত এটার প্রিপারেশনটা নেব? তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি দেখি যে তোমরা চ্যানেলটিতে যারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত থেকে প্রিপারেশন নিতে চাইছো, যদি দেখছি যে তোমরা ঠিকঠাকভাবে সবাই উপস্থিত থাকছো, তো আমি ফ্রি ক্লাস ঝাড়খণ্ডের বেসিসে নিয়ে আসবো। তোমরা নিশ্চয়ই দেখেছো আপার প্রাইমারি বেসিসেও আমি ফ্রি ক্লাস আনতে শুরু করেছিলাম। তারপরে স্বাভাবিক আপার প্রাইমারির যেহেতু তারপরে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সরকার কী করবে সেই জায়গাটাকে অতটা নির্ধারিত রূপে কিছু বোঝা যাচ্ছে না, তো ক্লাসটাকে অফ করে রাখা হয়েছে। আবার যখন সরকার আমাদের স্টেটের ভিত্তিতে নতুন কিছু বিষয়কে নিয়ে আসবে, আপার প্রাইমারি সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা দেবে, তার ভিত্তিতে কিন্তু আবার ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে। ওকে, তো এই ভিত্তিতে রয়েছে। তো অবশ্যই যারা যারা চেষ্টা করছো কোয়ালিফাই করবার আদার স্টেটের প্রেক্ষিতে, আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই অ্যাপ্লাইটা করো, গিয়ে পরীক্ষাটা দাও, ঠিক আছে? পরীক্ষাটা দাও। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাও, আমি তোমাদের জানিয়ে দেবো। আর দেখবে আপার প্রাইমারির জন্য আমাদের সেপারেট গ্রুপ বানানো হয়েছে, আশা করি সবাই লক্ষ্য করেছো। দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে দেখবে আমি গ্রুপ ABC তিনটেই গ্রুপের নামই এখানে দিয়ে দেবো, যেটাতে তোমার মনে হবে যে গ্রুপটা ফুল হয়নি সেই গ্রুপে জয়েন হয়ে থাকবে। আর মাথায় রাখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কিন্তু কমিউনিটি গ্রুপ, অর্থাৎ যখন তুমি জয়েন করবে শুধুমাত্র অ্যাডমিনকেই শো করাবে, আর কোনো ব্যক্তিকে শো করাবে না, কারণ অন্যদের নম্বর হাইড করা থাকে, যেন কিনা যারা ভুলভাবে অসাধু কিছু মেসেজ করতে চায় একে অপরকে, তো সেগুলো যেন না হয়, তো তার জন্য এটা করা। তো সবাই একদম নির্দ্বিধায় নিশ্চিন্তভাবে গ্রুপে যুক্ত থাকতে পারো, এবং এই ঝাড়খণ্ড টেটের প্রেক্ষিতে, আইসিটির প্রেক্ষিতে আমি ক্লাসেস তোমাদের নিয়ে আসবো। যারা যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে একবার আমাকে জানাও, হ্যাঁ স্যার প্রিপারেশন নিতে চাইছি। আমি এখানে তোমাদের ফ্রি অফ কস্ট এখানে কিছু না কিছু দেখবে ক্লাসেস প্রত্যেক সপ্তাহে আনতে থাকবো। এতদিন দেখবে মাঝ বরাবর আমি করেছি, কিন্তু তারপরে আপার প্রাইমারির যেহেতু খোঁজ ছিল না কোনো প্রকার, তো সেই ক্ষেত্রে ক্লাসেসগুলো অফ করে দেওয়া হয়েছে। কারণটা স্বাভাবিক, ফ্রি ক্লাসেসে দেখা যায় অনেক ক্ষেত্রেই যখন একটা পরীক্ষার চল থাকে না, স্টুডেন্টরা ক্লাস করতে আসে না। দেখবে আমরা ক্লাসের ভিউ দেখেই তো আমরা নির্ধারণ করি যে কতটা ভিউ রয়েছে, তার ভিত্তিতে ক্লাসেসগুলো আনি। তো তোমরা যদি ঠিকঠাকভাবে এটাকে এই যে ঝাড়খণ্ডের টেটটা আছে এটাকে যদি পড়তে চাও ঠিকঠাকভাবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সংখ্যা দেখে অবশ্যই আমি কিন্তু ক্লাসেস নিয়ে আসবো। বিশেষত তোমাদের আইসিটি থেকে শুরু করে যেগুলো তোমাদের শিশু মনস্তত্ত্ব, যেগুলোতে অসুবিধা হবে, ঝাড়খণ্ডের ইতিহাস, ঝাড়খণ্ডের কালচার, এগুলো একটু আমাদের জানতে হবে। হয়তোবা তোমরা বলে স্যার এগুলো আবার কোথায় সিলেবাসে আছে, নেই, কিন্তু ওগুলো থেকেই হয়তোবা ইতিহাসের ভিত্তিতে, ভূগোলের ভিত্তিতে, সেই ভিত্তিতে কিন্তু প্রশ্ন করে দেবে। তো এগুলো একটু জানতে হবে, তো সেটাকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব।
আশা করি সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে। কোনো প্রকার যদি কোয়ারি থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার সেগুলোকে তোমাদের নিয়ে আলোচনা করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রইলো, রাখছি তাহলে।